কমপ্লিট শাটডাউনে সারা দেশে স্থবির আমদানি রপ্তানি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, প্রতিদিন ২৬০০ কোটি টাকা ক্ষতির শঙ্কা। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। সুদ হার না বাড়িয়ে ভিন্ন উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার, ঋণ পেতে বিভিন্ন চ্যালেঞ্জের কথা বলছেন ব্যবসায়ীরা। ঋণ নেওয়ার ক্ষেত্রে সঠিক ব্যাংক বাছাই তাগিদ খাত সংশ্লিষ্টদের মাস্টার সার্কুলার মেনে অর্থায়নের জন্য আবেদন করার পরামর্শ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ডে অস্থিরতা কাটছেই না। চেয়ারম্যানের অপসারণ ছাড়া আলোচনার পথ খোলা নেই। লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনকারীরা বলেন, গণমাধ্যমে আলোচনার আহ্বান জানানোর কথাও শুনছেন তারা, তবে সরাসরি তাদের ডাকা হয়নি। কমপ্লিট শাটডাউনে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শনিবার সকাল থেকে এই কর্মসূচি করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মার্চ টু এনবিআর কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। এই ডাকে সাড়া দিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা কর্মচারীরা এসে সমবেত হন রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবন ও আশপাশের এলাকায়। সকাল 10:30টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন। সম্প্রতি সংকট নিরসনে আগামী 1 জুলাই আলোচনার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, তাদের সরাসরি ডাকা হয়নি। আলোচনার সদিচ্ছা থাকলে শনিবারের এই কমপ্লিট শাটডাউনের মাঝখানে ডাকা যেত। এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোনো ধরনের আলোচনার পথ খুলবে না। ব্যবসায়ীদের অভিযোগ, আন্দোলনের কারণে তারা জিম্মি হয়ে পড়েছেন। এ বিষয়ে নিউজ 24-কে ঐক্য পরিষদের সভাপতি জানান, আলোচনার সুযোগ রয়েছে। আমরা তো বিজনেস কমিউনিটির প্রতিপক্ষ নই, আমরা বিজনেস কমিউনিটির সহযোগী এবং আমরা চাই বিজনেস কমিউনিটি তাদের বিজনেসটা প্রপারলি রান করুক। কিন্তু আমাদের যদি কর্মপরিবেশ প্রপারলি দেয়া না হয় এবং আমাদেরকে যদি আমাদের ভবিষ্যৎ যদি সিকিউর করা না হয়, তাহলে তো আমরা যথাযথভাবে কাজ করতে পারবো না, প্রপারলি সার্ভিস দিতে পারবো না। আমরা সবসময় বলে আসছি আমরা আলোচনায় যেতে চাই, আলোচনা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে কখনোই আলোচনা ডাকা হয় নাই, ইভেন এখন পর্যন্ত না। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে। আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া বন্ধ রাখা হবে রপ্তানি সহ এনবিআর এর সব সেবা। আল-মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এনবিআর অস্থিরতায় এক ধরনের জিম্মি দশা দেখা দিয়েছে বলছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে দেশের আমদানি রপ্তানি। কাস্টমস বন্ধ থাকলে প্রতিদিনের সম্ভাব্য ক্ষতি ২৫০০ কোটি টাকারও বেশি। তবে এনবিআর এর যৌক্তিক সংস্কারের পক্ষে তারা। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। শিল্পে চলমান গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, টালমাটাল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে এমনিতেই কঠিন ঝুঁকির মধ্যে দেশের আমদানি রপ্তানি। তার উপর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলন নতুন করে ঝুঁকিতে ফেলছে ব্যবসা বাণিজ্যে। শনিবার রাজধানীর একটি হোটেলে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন শঙ্কার কথা তুলে ধরলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। আজকে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীগণ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই সময় উক্ত দপ্তর সমূহের কার্যক্রম বন্ধ হলে তা আমদানি ও রপ্তানিকারকদের উপর বিপর্যয় নিয়ে আসবে। ব্যবসায়ীরা বলেন, যুদ্ধ ছাড়া একটি দেশের কাস্টমস এভাবে বন্ধ হতে পারে না। এর মাধ্যমে ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে। আমাদের রেলওয়ে এক্সপোর্ট হয় 40 বিলিয়ন এবং ইম্পোর্ট রাফলি 25 বিলিয়ন। তো 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে
আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এনবিআরের যৌক্তিক সংস্কার চান ব্যবসায়ীরাও, জানান সরকার চাইলে তারা মধ্যস্থতায় এগিয়ে আসবেন। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনা বসবো। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে না। এনবিআরের আন্দোলনে ব্যবসায়ীরা উস্কানি দিচ্ছেন এমন অভিযোগ উড়িয়ে দেন নেতারা। অভিযোগ থাকলে প্রমাণ হাজিরের আহ্বান জানান তারা। যদি নির্দিষ্ট কোনো ব্যবসায়ী গ্রুপের প্রতি এই অভিযোগ থাকে তাহলে ওনাকে স্পেসিফিকলি বলতে হবে যে কে কোন প্রতিষ্ঠান বা কারা এটার ইন্ধন দিচ্ছে। রিয়াদ সুমন, নিউজ 24। সুদ হার না বাড়িয়ে ভিন্ন উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার মতিঝিলে ডিসিসিআই এর কার্যালয়ে ব্যাংকিং খাতে ঋণ গ্রহীতাদের বর্তমান চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে কথা জানান তিনি। সেমিনারে সরকারের ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ বেড়ে যাওয়ায় ঋণ পেতে বিভিন্ন চ্যালেঞ্জের কথা ধরেন ব্যবসায়ীরা। তারা বলেন 2022 সালে দেশে মূল্যস্ফীতি ছিল 7.7%, যা চলতি বছরে 10% ছাড়িয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া কঠিন মুদ্রানীতির ফলে প্রায় 31.8% রপ্তানি সক্ষমতা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। এই সময়ে ব্যবসায়ীদের 1.39 ট্রিলিয়ন টাকা বাড়তি সুদ দিতে হয়েছে এবং শিল্পে গ্যাস চাহিদা 50% কমে যাওয়াতেও ক্ষতি গুনছেন ব্যবসায়ীরা বলেও জানান তারা। আমরা 50 দশক থেকে এই কথাটা বলে আসছি যে আপনার, এবং আমরা প্রেসক্রিপশনে দিয়েছি যে ইন্টারেস্ট রেট ছাড়া বিভিন্নভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়, এবং একমাত্র দেশ যেটা কিছুটা অ্যাকসেপ্ট করে এবং সাকসেসফুল করে সেটা চায়না। চায়না এখন এটাকে আমাদের দিকেই নিয়েই ওর নতুনভাবে নাম দিয়েছে স্ট্রাকচারাল মনিটারি পলিসি। টপিক এডুকেশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো 2025। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের অংশ নেন ইউকে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সাউথ কোরিয়া, মালয়েশিয়া ও জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের 80টির বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। আগত শিক্ষার্থীরা তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিক মূল্যায়ন ও পরামর্শ গ্রহণের সুযোগ পান। বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়, ভর্তি, স্কলারশিপ ও বিনামূল্যে পরামর্শ গ্রহণের সুযোগ পান শিক্ষার্থীরা। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ঋণ নেওয়ার ক্ষেত্রে সঠিক ব্যাংক বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ঋণ পরিশোধে সক্ষম এমন উদ্যোক্তাদের বাছাই করার দায়িত্ব ব্যাংকগুলোরও। বিশ্ব এসএমই দিবসে উপলক্ষে রাজধানীতে এক আয়োজনে এমন মন্তব্য খাত সংশ্লিষ্টদের। তারা বলছেন, উদ্যোক্তাদের ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের বাধা দেয়া গাইডলাইন এবং মাস্টার সার্কুলার মেনে অর্থায়নের জন্য আবেদন করা প্রয়োজন। 18 লাখ এসএমই উদ্যোক্তার মধ্যে 77 লাখই নারী, যাদের হাত ধরে এসএমই খাত মোট দেশজ উৎপাদন জিডিপির 25% অবদান রাখছে। বিশ্ব এসএমই দিবস 2025 উপলক্ষে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মানে এই আয়োজন, যেখানে নতুন উদ্যোক্তাদের অর্থায়নের ক্ষেত্রে সরকারের বাড়তি মনোযোগ দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। সবাইকে লোন দিবে না, ব্যাংক তাকে লোন দিবে যদি ব্যাংক কতগুলো ডিমান্ড না, একটা হচ্ছে সেই লোনটা পরিশোধ করার সক্ষমতা আছে কিনা এবং সে লোনটা পরিশোধ করার ইচ্ছা আছে কিনা। এই দুইটা বিষয় যদি ব্যাংক কনভিন্স করে তবেই কেবলমাত্র ব্যাংক তাকে লোন দিবে। আর ঋণ নেওয়ার আগে ব্যাংকের বেঁধে দেওয়া ঋণ নীতি, গাইডলাইন এবং মাস্টার সার্কুলার সম্পর্কে উদ্যোক্তাদের বিবেচনা করা উচিত বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। গত মাস্টার সার্কুলারে আমাদের যে রিফাইন্যান্স স্কিমগুলো আছে, এগুলো তো আপনারা কেউ নিশ্চয়ই জানেন। এটা যদি আপনার জানা না থাকে বা যিনি ব্যাংকার কাজ করছেন তারও জানা না থাকে, তাহলে কিন্তু উনি আগের ধারণা থেকে বলবেন আপনাকে যে আপনি তো এই লোনটা পাবেন না। অনুষ্ঠানে সারা দেশ থেকে 7 উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। আমরা চাই নেক্সট 3 ইয়ার্সে এই সংখ্যাটা ডাবল করার জন্য। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।
বেকারত্ব দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন বলছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে রাজধানী সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন সচিব ডক্টর KM কবিরুল ইসলাম। আয়োজনে ৬,৮২৫ জন কিশোর কিশোরীকে প্রি ভোকেশনাল পর্যায়ের দক্ষতা ভিত্তিক সাক্ষরতার শিক্ষা প্রদান করা হয়। শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।